প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন পরে তোমাদের মাঝে আবার ফিরে এসেছি। দীর্ঘদিন যাবত তোমাদের জন্য কোনো ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় নাই। তো আজ আমরা আলোচনা করব হিসাব সমীকরণ নিয়ে, অর্থাৎ হিসাব সমীকরণটা কি বা হিসাব সমীকরণ আমাদের কি কাজে লাগে। হিসাব সমীকরণ হচ্ছে কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ, মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ সমান হবে। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রকাশ করা হয় তাকেই হিসাব সমীকরণ বলে। আমরা এখানে হিসাব সমীকরণ লিখেছি। হিসাব সমীকরণ এ ইকুয়াল টু এল প্লাস ই, অর্থাৎ সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। এবং এই মালিকানা সত্ত্বের মধ্যে আরও কিছু এলিমেন্ট রয়েছে। একটা হচ্ছে সিতে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, আরতে রেভিনিউ অর্থাৎ আয়, এক্সপেন্স অর্থাৎ ব্যয়, আর ডিতে ড্রয়িং অর্থাৎ উত্তোলন। এই চারটি এলিমেন্ট আমাদের মালিকানা সত্ত্বে রয়েছে। কিন্তু আমাদের হিসাব সমীকরণটি বলা হয়েছে যে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের যোগফল সবসময় ইকুয়াল হবে, অর্থাৎ সমান হবে। কেন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের যোগফল সবসময় সমান হবে সেটি আমরা প্রমাণ করার জন্য একটি ছক অঙ্কন করেছি এবং আমরা কতিপয় সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব লিখেছি বিষয়টি আমরা প্রমাণ দেখার জন্য। তো আমরা ফিরে যাই সম্পদের বিষয়বলিতে। এখানে কতিপয় সম্পদ লেখা হয়েছে। এখানে আমরা লিখেছি আসবাবপত্র, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, দেনাদার, অগ্রিম খরচ, বকেয়া আয়, বিনিয়োগ, নগদ তহবিল, এগুলো হচ্ছে সব সম্পদ। এরপর দায় লেখা হয়েছে পাওনাদার, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত ঋণ। এরপরে লেখা হচ্ছে মালিকানা সত্ত্ব মূলধন, আমরা মাইনাস করেছি উত্তোলন, মাইনাস করেছি ব্যয় এবং যোগ করেছি আয়। এটা করার মাধ্যমে আমরা প্রমাণ করতে চেষ্টা করেছি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ এখানে 25,000 টাকা হয়েছে এবং দায় 15,000 টাকা এবং মালিকানা সত্ত্ব 10,000 টাকা, অর্থাৎ 15 আর 10 25,000 টাকা, অর্থাৎ সম্পদও 25,000 টাকা এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের যোগফল আমাদের 25,000 টাকা হচ্ছে। তো এটা আমরা প্রমাণ করেছি। তো এটা আমরা বিস্তারিত আলোচনায় ফিরে যাই। এখানে আমরা লিখেছি সম্পদ। সম্পদ কাকে বলে? সম্পদের সংজ্ঞায় বা বাই ডিফিনেশন অফ অ্যাসেট অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ সম্পদের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় অনেকগুলো ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে। বাট আমরা 3টা ক্রাইটেরিয়া মনে রাখলে আমরা সম্পদ চিনতে পারবো। এফ ই বি, অর্থাৎ এতে ফিউচার, ইতে ইকোনমিক, বিতে বেনিফিট, অর্থাৎ যা থেকে ভবিষ্যৎ অর্থনৈতিক সুবিধা, ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ, ইতে ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক, বিতে বেনিফিট অর্থাৎ সুবিধা, যা থেকে ভবিষ্যৎ অর্থনৈতিক সুবিধা পাওয়া যায় তাকেই আমরা সম্পদ বলবো। তাহলে সম্পদের সংজ্ঞাটা কি হচ্ছে? যা থেকে ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে তাকে আমরা সম্পদ বলে আখ্যায়িত করছি। আসবাবপত্র, একটি ব্যবসা প্রতিষ্ঠানের যে আসবাবপত্র রয়েছে সেই আসবাবপত্র একটি ব্যবসা প্রতিষ্ঠান, আমরা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা অর্গানাইজেশন নিয়ে থিঙ্কিং করব। সাপোজ ধরে নেই যে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা মুদি দোকান। সেই মুদি দোকানে যে আসবাবপত্র রয়েছে সেটা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ এটা থেকে আমরা ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা লাভ করব। সুতরাং আসবাবপত্র হচ্ছে আমাদের একটি সম্পদ। এরপরে চলে যায় অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম হচ্ছে কম্পিউটার, ফটোকপি মেশিন, এগুলোকে একত্রে অফিস সরঞ্জাম বলে। ফ্যান এর ভিতরেও আছে। তো এগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় এবং এগুলো থেকে আমরা ভবিষ্যৎ অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি। এই জন্য আমাদের অফিস সরঞ্জামও একটি সম্পদ। এরপরে চলে আসি যন্ত্রপাতি। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ থাকে, যে যন্ত্রাংশগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় এবং এ থেকে আমরা ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা লাভ করে থাকি। এই জন্য যন্ত্রপাতি হচ্ছে আমাদের একটি সম্পদ। দেনাদার, দেনাদার অর্থাৎ আমরা যার নিকট বাকিতে পণ্য বিক্রয় করেছি তাকে আমরা দেনাদার নামে আখ্যায়িত করি। তো তার নিকট থেকে আমরা ভবিষ্যতে অর্থটা পাবো, এখনো পাই নাই, সুতরাং তার নিকট থেকে ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, সুতরাং দেনাদারও হচ্ছে একটি সম্পদ। এরপরে চলে আসি আমরা অগ্রিম খরচ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে খরচ আমরা অ্যাডভান্স পরিশোধ করেছি। সাপোজ ধরে নেই আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটা খরচ হচ্ছে বেতন, অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল কর্মচারী কাজ করে তাদেরকে আমরা বেতন পরিশোধ করব। তো এই বেতন
আমরা অগ্রিম দিয়েছি, সুতরাং আমাদের কর্মচারীর নিকট থেকে আমরা ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পাবো। সুতরাং অগ্রিম খরচও আমাদের কি ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ। এরপরে চলে যায় বকেয়া আয়, অর্থাৎ আমরা আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানের যে ইনকাম, সেই ইনকামটা এখনও আমাদের হাতে এসে পৌঁছায় নাই, আমরা পাবো। যেমন আমরা বিনিয়োগ করেছি, বিনিয়োগের থেকে সুদ পাবো, সেই সুদটা আমরা এখনও পাই নাই, সেটা আমাদের বকেয়া আছে। সুতরাং ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা পাবো, বকেয়া আয়ও আমাদের একটি সম্পদ। এরপর হচ্ছে বিনিয়োগ, আমরা বিনিয়োগ করেছি ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা লাভের আশায়, অর্থাৎ আমরা যে বিনিয়োগ করেছি সেখান থেকে আমরা রিটার্ন পাবো, অর্থাৎ আয় হবে, আমাদের উপার্জন হবে। সুতরাং এটিও আমাদের সম্পদ। নগদ তহবিল, যেটি দিয়ে নগদ তহবিলকে বলা হয় তরল সম্পদ। নগদ তহবিল দিয়ে আমরা ভবিষ্যতে অর্থনৈতিক বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকি। সুতরাং নগদ তহবিলও আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের একটি সম্পদ। তাহলে আমরা অ্যাজাম্পশন করেছি, আনুমানিক ধরে নিয়েছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ 25,000 টাকা। এরপরে আমরা চলে যাই দায়। দায় কাকে বলে? আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ হচ্ছে 25,000 টাকা। এই 25,000 টাকার উপর তৃতীয় পক্ষের যে দাবি, অর্থাৎ থার্ড পার্টি ক্লেইম, তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। অর্থাৎ আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে সম্পদ, এই সম্পদের উপর শুধুমাত্র একজনের দাবি রয়েছে, সেটি হচ্ছে মালিক। কারণ আমাদের মালিক হচ্ছে এই ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। তো এই মালিক ব্যতীত ব্যবসা প্রতিষ্ঠানে অন্য কোনো ব্যক্তি, যেটাকে আমরা বলছি থার্ড পার্টি, এই তৃতীয় পক্ষের দাবিকে আমরা কি বলবো? দায়। যেমন পাওনাদার, অর্থাৎ আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমাদের পাওনাদার তৈরি হয়েছে, অর্থাৎ তিনি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিকট টাকা পাবে। তাহলে এটি হচ্ছে আমাদের দায়। প্রদেয় বিল, অর্থাৎ যে বিল আমরা পরিশোধ করি নাই, আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি বিলের মাধ্যমে, এই জন্য আমাদের প্রদেয় বিল তৈরি হয়েছে, এটি আমরা এখনও পরিশোধ করি নাই, এটিও কিন্তু তৃতীয় পক্ষের দাবি ব্যবসা প্রতিষ্ঠানে, এটি হচ্ছে আমাদের দায়। এরপর আমরা চলে আসি ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ ব্যাংক থেকে আমরা জমা টাকার অতিরিক্ত টাকা উত্তোলন করেছি, যেটা আমাদের পরিশোধ করতে হবে, এটিও কিন্তু তৃতীয় পক্ষ, থার্ড পার্টি, তৃতীয় পক্ষের আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের দাবি। তো এটাও হচ্ছে আমাদের দায়। ঋণ, আমরা ঋণ নিয়েছি, এটাও কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের থার্ড পার্টি ক্লেম, অর্থাৎ তৃতীয় পক্ষের দাবি। আমাদের এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা কে তৈরি করেছে? মালিক তৈরি করেছে কিন্তু। আর মালিক বাদে অন্য কোনো ব্যক্তি যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিকট দাবি করে, অর্থাৎ কোনো কিছু পেয়ে থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? দায়, অর্থাৎ থার্ড পার্টি ক্লেমকে আমরা বলছি লায়াবিলিটি বা দায়। এরপরে আমরা চলে যাই মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে দাবি তাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, এই ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে দাবি তাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। আমাদের আরও একটু ভিন্নভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মোট সম্পদের ওপর তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বা দায়। যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ হচ্ছে 25,000 টাকা, এই 25,000 টাকার মধ্যে তৃতীয় পক্ষের দাবি অর্থাৎ থার্ড পার্টি ক্লেম হচ্ছে 15,000 টাকা, অর্থাৎ 25,000 থেকে 15,000 টাকা বাদ দিলে আর অবশিষ্ট থাকে হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকা কিন্তু আমাদের কার দাবি? মালিকের দাবি। তাহলে মালিকানা সত্ত্ব কাকে বলে? যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর মালিকের যে দাবি তাকে আমরা বলবো মালিকানা সত্ত্ব। আমরা লিখেছি এখানে মূলধন। মূলধন কাকে বলে? ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যা কিছু সরবরাহ করে তাকে কিন্তু মালিকের মূলধন বলে। আমাদের মূলধনের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এরপরে আমরা লিখেছি মাইনাস উত্তোলন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক যা কিছু নিয়ে থাকে তাকে উত্তোলন বলে। যখন উত্তোলন করছে তখন মালিকের দাবি কিন্তু কমে যাচ্ছে, তাহলে আমরা মাইনাস করে দিয়েছি। এরপরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, যেহেতু এখানে কতিপয় খরচ সংগঠিত হবে, ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো ব্যয় সংগঠিত হয়, সেই ব্যয়গুলো আমরা মাইনাস করেছি। এরপরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে মুনাফা অর্জিত হয়, সেই মুনাফাটা আমরা যোগ করেছি। এই মুনাফা যোগ করার ফলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়িয়েছে 10,000 টাকা। তো আমাদের মালিকানা সত্ত্ব হচ্ছে 10,000 টাকা, যেটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে আমরা পেয়ে যাব। এজন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সব সময় মোট সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের যোগফল
সমান হবে। কারণ এই যে সম্পদ, এই সম্পদগুলো কে দিয়েছে, কার কাছ থেকে পেয়েছি আমরা? মালিকের কাছ থেকে পেয়েছি। আর এই সম্পদের উপর কার দাবি আছে? মালিকেরই দাবি আছে। তো এই সম্পদ নিয়ে আমরা ব্যবসা করতে যেয়ে আমাদের কিছু অব্লিগেশন ক্রিয়েট হয়েছে, আমাদের কিছু লাইবিলিটি তৈরি হয়েছে। সেই লাইবিলিটিগুলো আমাদের মোট সম্পদ থেকে লাইবিলিটি অর্থাৎ দায় বাদ দিলে আমরা যে অবশিষ্ট পাচ্ছি সেটি সম্পূর্ণ কে দাবি করবে? মালিক দাবি করবে। এর জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে মোট সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্বের যোগফল সবসময় ইকুয়াল হবে। সুতরাং আমরা এখানে যে হিসাব সমীকরণটা দেখতে পাচ্ছি যে A = L + C অর্থাৎ সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটি সবসময় সমান হবে। এটি হচ্ছে আমাদের ইউনিভার্সাল একটা চিরন্তন সত্য একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। যদি আমার এই ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। Thank you everybody for watching this video.